মহাভারত প্রাচীন ভারতের অন্যতম প্রধান এবং বিশ্বের দীর্ঘতম মহাকাব্য। এখন অনেকের মুখেই মহাভারতের কথা, তবে এই মহাগ্রন্থটির পাঠক থেকে শ্রোতাই বেশি। যদিও প্রাচীনকাল থেকেই এই রীতি চলে আসছে, তখনও মহাভারতের পাঠক বিশেষ ছিলেন না, প্রায় সকলেই অন্যের কণ্ঠে শুনতেন। কথায় আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। কিন্তু প্রথম ভারতে অর্থাৎ মহাভারতে কি রয়েছে তা কি সত্যি আমরা জানি? হয়তো অনেকেই জানি, আবার অনেকের জানার ওপর বিস্মৃতির ধুলো পড়েছে। এই বিশাল গ্রন্থটির অসংখ্য খুঁটিনাটি তথ্য স্মৃতিতে সবটা ধরে রাখা যায়নি, কিছুটা হলেও তা মলিন হয়েছে। সুবিশাল এই মহাকাব্য, যেমন তার বিস্তার তেমনি বিচিত্রতার চরিত্রসমূহ। 1,00,000 শ্লোকে মূল মহাকাব্যটি রচনা করেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত কোনো ব্যক্তি বিশেষের ইতিহাস নয়, এটি একটি জাতির স্বরচিত স্বাভাবিক ইতিহাস। তাই যাদের হাতে সময় কম অথচ মহাভারত নিয়ে কৌতূহলী, তাদের জন্যই এই উপস্থাপনা। আশা করব আমাদের এই প্রয়াস আপনাদের নিরাশ করবে না। আগের পর্বে আমরা জেনেছি, পাণ্ডুর অকাল মৃত্যুর পর ধৃতরাষ্ট্র পাণ্ডুর পুত্রদের নিজ পুত্রদের মতো করেই স্নেহের সাথে লালন পালন করতে লাগলেন। এরপর ধীরে ধীরে পাণ্ডবদের প্রতি কৌরবদের মনে জন্ম নিল এক ধরনের বিদ্বেষ। কৌরবরা রাজা ধৃতরাষ্ট্রের সন্তান, অথচ পাণ্ডবরাও তাদের মতোই সমাদৃত হয়। আর পাণ্ডবরা তাদের কোমল স্বভাবের জন্য সকলের কাছে ভীষণ প্রিয়। এটাই কৌরবরা মানতে পারছিল না। পাণ্ডবদের মধ্যে ভীম ছিল সবচেয়ে শক্তিশালী। ভীমের শক্তির সাথে কেউ এঁটে উঠত না। তার অত্যাচার আর দৌরাত্ম্য উত্তিষ্ট হয়ে উঠল কৌরবরা। প্রতিশোধ নিতে খেলার ছলে খাবারে বিষ মিশিয়ে সেই খাবার খাইয়ে দিল ভীমকে। ভীম অচেতন হয়ে পড়লে তাকে কৌরবরা জলে ফেলে দিল। গড়াতে গড়াতে ভীম চলে গেল পাতালে। অন্য পাণ্ডবরা কৌরবদের এই চক্রান্তের কিছুই জানতে পারল না। তারা ভীমকে খুঁজতে লাগলো পাগলের মতো। পাতালে সাপেরা এসে কামড়াতে লাগলো ভীমকে। ভালোই হলো তাতে, বিষে বিষে বিষক্ষয় হলো। 8 দিন পর চেতনা ফিরে পেল ভীম। নাগরাজ বাসুকী ছিলেন ভীমের দাদামশাই কুন্তিভোজের পরম আত্মীয়। তিনি ভীমকে পেট পুড়ে অমৃত রসায়ন খাইয়ে দিলেন। তা খেয়ে ভীমের শক্তি 100 গুণে বেড়ে গেল। অমিত বল নিয়ে মা আর ভাইদের কাছে ফিরে এলেন ভীম। যা ঘটেছিল সব বললেন। যুধিষ্ঠির বললেন, কৌরবরা আমাদেরই ভাই, তাদের কলঙ্ক মানে তো আমাদেরই কলঙ্ক, কাজেই এসব চেপে যাও, 5 কান করতে হবে না। অগত্যা সব কিছুই তারা মেনে নিল। একদিন একটা কাঠের গোলক নিয়ে খেলছিল রাজপুত্রেরা। একটা পাতকুয়োর জলে সেটা পড়ে গেল। বহু চেষ্টা করল, না, কেউ তুলতে পারল না। এই বিদ্যার দৌড়! ছি! অপমানে মাথা নিচু করে বসে রইল রাজকুমারেরা। এক ব্রাহ্মণ যাচ্ছিলেন সেই পথ দিয়ে। দেখেই বেশ শ্রদ্ধা হয়। সব শুনে তিনি বললেন, এই কথা? বেশ, এই আমার আংটিটি আমি জলে ফেলে দিলাম। এবার দেখো, তোমাদের গোলক আর আমার আংটি দুটোই কেমন করে ওপরে উঠে আসবে। একটা কুশ ঘাসকে ছুঁচলো করে কেটে ব্রাহ্মণ সেটা ছুঁড়ে মারলেন গোলক লক্ষ্য করে। ছুঁচালো ডগা বিঁধে গেল গোলকে। তার পিছনে আর একটা, তার পিছনে আর একটা। এভাবে কুশ গাছের এক অবিচ্ছিন্ন দণ্ড তৈরি করে সহজেই সেই গোলককে টেনে তুললেন ব্রাহ্মণ। বালকদের তো চক্ষু চড়ক গাছ, আনন্দে আত্মহারা সব।
এবার ব্রাহ্মণ কুয়োতে এক বান মারলেন, যে সেই বান তার ডগায় আংটিটি নিয়ে উঠে চলে এলো। কুমাররা আহ্লাদে আটখানা হয়ে দৌড়ে গিয়ে ভীষ্মকে ডেকে আনল। ভীষ্ম সব শুনেই বুঝতে পারলেন যে নবাগত ব্রাহ্মণ স্বয়ং দ্রোণাচার্য ছাড়া আর কেউ নয়, কারণ এই ক্ষমতা আর কারো নেই। তিনি নিজেই চললেন দ্রোণের কাছে, দ্রোণকে রাজপুত্রদের অস্ত্রগুরু হিসাবে নিয়োগ করলেন। এর আগে কুমাররা কৃপাচার্যের কাছে অস্ত্রশিক্ষা পাচ্ছিলেন, এবার পেলেন গুরুর মতো গুরু। এদিকে দ্রোণও ভাবলেন, ভালোই হলো, দ্রুপদকে ভালো মতোই শিক্ষা দিতে পারবে এই রাজকুমারেরা, এরাই নিতে পারবে তার অপমানের প্রতিশোধ। একবার মহর্ষি অগ্নিবেশের কাছে একসাথে অস্ত্র শিক্ষা করার সময় দ্রুপদ দ্রোণকে কথা দিয়েছিলেন যে তিনি যখন রাজা হবেন তখন দুই বন্ধুতে সমান ভাগে ভাগ করে নেবেন সেই রাজ্য। তারপর কেটে গেছে অনেক দিন। দ্রোণের ছেলে অশ্বত্থামা বড়লোকের ছেলেদের মতো দুধ খাওয়ার বায়না করায় ধনীর দুলালরা চালের পিটুলি গুলে তাকে খেতে দিল। অশ্বত্থামা দুধ খাচ্ছি দুধ খাচ্ছি বলে আনন্দে নাচতে লাগলো। ধনীর ছেলেরা হাততালি দিয়ে বিদ্রূপ করতে লাগলো, হাসতে লাগলো। দ্রোণ সব দেখলেন, বুকে অত্যন্ত আঘাত পেলেন। মনে পড়ল বন্ধুর প্রতিশ্রুতির কথা, ছুটে গেলেন দ্রুপদের কাছে। আরও বড় আঘাত অপেক্ষা করছিল দ্রোণের জন্য। দ্রুপদ বললেন, বন্ধুত্ব হয় সমানে সমানে। সম্পদশালী রাজার সাথে দরিদ্র ব্রাহ্মণের বন্ধুত্ব কোনো প্রশ্নই ওঠে না। সেই অপমানের প্রতিশোধ নিতেই দ্রোণ এসেছেন হস্তিনাপুরে। দ্রোণের শিক্ষায় কুমাররা এক একজন মহাযোদ্ধা হয়ে উঠলেন। তবে সবাইকে ছাপিয়ে গেলেন অর্জুন। দ্রোণ বললেন, অর্জুন, তোমাকে আমি এমন শিক্ষা দেব যে স্বর্গ মর্ত পাতালে তোমার সমকক্ষ কেউ থাকবে না। দুর্যোধনের অনুরোধে কর্ণকেও অস্ত্রবিদ্যা শেখাতে লাগলেন দ্রোণ। কর্ণ অর্জুনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন। এবারে আসি মহাভারতের অন্য একটি মর্মান্তিক গল্পে। এটি একলব্যের গল্প। নিষাদ রাজপুত্র একলব্য দ্রোণের কাছে শিষ্যত্ব প্রার্থনা করলে দ্রোণ তা প্রত্যাখ্যান করেন। একদিন মৃগয়া গিয়েছেন কুমাররা, সঙ্গে ছিল এক প্রভু ভক্ত কুকুর। কুকুরটা বনে ঢুকে কিছু একটা দেখে চেঁচাতে লাগলো। কিছুক্ষণ পর কুকুর ফিরে এলো। 7টা বাণ তার মুখে কোনো এক দক্ষ ধনুর্ধর এমনভাবে ছুঁড়েছে যাতে সে চেঁচাতে না পারে, অথচ তার এক ফোঁটাও রক্তপাত হয়নি। বাণগুলি তার 2 চোয়ালকে আটকে রেখেছে। বিস্ময়ে হতবাক হলেন কুমাররা। কৌতূহল নিবৃত্ত করতে বনের গভীরে গিয়ে দেখেন দ্রোণের মাটির মূর্তি করে তার সামনে একাই ধনুর্বিদ্যা অভ্যাস করছেন এক জটা জুটোধারী বনচারী, পরনে কালো হরিণের চামড়া। তিনি একলব্য। ফিরে গেলেন কুমাররা। অভিমানী অর্জুন দ্রোণকে বললেন, আপনি না বলেছিলেন ধনুর্বিদ্যায় ত্রিভুবনে আমার সমকক্ষ কেউ থাকবে না? কই, একলব্যের এই শিক্ষা তো আমি পাইনি। দ্রোণ অর্জুনকে সঙ্গে নিয়ে একলব্যের কাছে গেলেন। একলব্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে কৃতাঞ্জলিপুটে দাঁড়িয়ে রইলেন। দ্রোণ বললেন, বীর, তুমি যদি সত্যিই আমার শিষ্য হয়ে থাকো তবে গুরু দক্ষিণা দাও। একলব্য আনন্দিত হয়ে বললেন, ভগবান, কি দেব আজ্ঞা করুন। গুরুকে অদেয় আমার কিছুই নেই। দ্রোণ বললেন, তোমার ডান হাতের বুড়ো আঙুল আমাকে দাও। এই দারুণ বাক্য শুনে একলব্য প্রফুল্ল মুখে অকাতর চিত্তে আঙুল কেটে তা দ্রোণকে দিলেন। তারপর সে নিষাদপুত্র অন্য আঙুল দিয়ে
স্বর আকর্ষণ করে দেখলেন, কিন্তু আগের মতো শীঘ্রগ্রামী হল না। অর্জুন সন্তুষ্ট হলেন। সত্যি কি নিষ্ঠুরতা, তাই না? মহাভারতের পর্বে পর্বে এমন ন্যায় অন্যায়ের সংঘাত আমরা বারবার পাব। গাছের ডগায় এক কৃত্রিম পাখি বসিয়ে দ্রোণ শিষ্যদের মনোসংযোগ পরীক্ষার জন্য একে একে সকলকে পাখির দিকে তাক করে স্বর সংযোগ করতে বললেন। সকলকে একই প্রশ্ন করলেন, কি দেখছ? সবাই বললেন, গাছ, পাখি, আকাশ ইত্যাদি দেখতে পাচ্ছি। বিরক্ত হলেন দ্রোণ। সবার শেষে অর্জুন এসে বললেন, আমি শুধু পাখির মাথাটাই দেখতে পাচ্ছি। খুশি হলেন দ্রোণ, বললেন, বাণ ছোড়ো। অর্জুনের বাণ তৎক্ষণাৎ পাখির ধর থেকে মাথা আলাদা করে ফেলল। দ্রোণ বললেন, তুমিই পারবে দ্রুপদকে সমুচিত শিক্ষা দিতে। একদিন শিষ্যদের সঙ্গে দ্রোণ গঙ্গায় স্নান করতে গেলেন। তিনি জলে নামলে একটা কুমির তার জঙ্ঘা কামড়ে ধরল। দ্রোণ শিষ্যদের বললেন, তোমরা শীঘ্র আমাকে রক্ষা করো। তার বাক্যের সঙ্গে সঙ্গেই অর্জুন 5 স্বরে কুমিরকে খণ্ড খণ্ড করলেন। অন্য শিষ্যরা ময়ূরের ন্যায় দাঁড়িয়ে রইলেন। দ্রোণ প্রীত হয়ে অর্জুনকে ব্রহ্মশির নামক অস্ত্র দান করে বললেন, এই অস্ত্র মানুষের প্রতি প্রয়োগ করো না। যদি অন্য শত্রু তোমাকে আক্রমণ করে তবেই প্রয়োগ করো। কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রশিক্ষা শেষ হল। দ্রোণের আগ্রহে একদিন কুমাররা প্রকাশ্যে তাদের লব্ধবিদ্যার পরিচয় দিলেন সবার সামনে। দর্শকরা সবাই বাহবা করতে লাগলেন। ভীমে দুর্যোধনের সত্যিকারের যুদ্ধ লাগার উপক্রম হলে অশ্বত্থামা তা থামিয়ে দিলেন। অর্জুন আগ্নেয় বাণে অগ্নি, বরুণ বাণে বৃষ্টি, বায়ব্য বাণে বায়ু ইত্যাদি সৃষ্টি করে ধনুর্বিদ্যায় তার শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন। তখন কর্ণ দ্রোণের অনুমতি নিয়ে অর্জুনের দেখানো রণকৌশল সব প্রদর্শন করলেন। কর্ণার্জুনের বাগযুদ্ধ শুরু হল। শেষে 2 ধনুর্ধরই যখন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত, তখন কৃপাচার্য এসে বললেন, কর্ণ, অর্জুন তো পাণ্ডু আর কুন্তির ছেলে, কুরুবংশের জন্ম। তোমার মা, বাবা আর বংশের পরিচয় না পেলে এ লড়াই হতে পারে না। কর্ণের মাথা হেঁট হয়ে গেল। কি পরিচয় দেবেন তিনি? দুর্যোধন তক্ষুনি কর্ণকে অঙ্গরাজ্যের রাজা হিসাবে অভিষিক্ত করলেন। ভীম বললেন, সুতপুর তো কখনোই অর্জুনের সাথে লড়াই করতে পারে না। কুকুর যেমন কখনোই যজ্ঞের ভাগ পেতে পারে না। অপমানে রক্তিম মুখে জন্মদাতা সূর্যের দিকে তাকালেন কর্ণ। বাদানুবাদের মধ্যেই সূর্যাস্ত হল। অস্ত্র খেলা শেষ হল। সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। তবে পাণ্ডব কৌরবদের বিবাদ আর গোপন থাকল না। এবার সময় হল দ্রুপদকে শিক্ষা দেওয়ার। দ্রোণের কথা মতো কুমাররা আক্রমণ করল পাঞ্চাল রাজ্য। দ্রুপদ হারলেন, মূলত অর্জুনের বীরত্বের জন্যই। দ্রোণ দ্রুপদকে বললেন, তুমি কথা রাখনি, আমি রাখব। অর্ধেক রাজত্ব ফিরিয়ে দিচ্ছি, যাতে বন্ধুত্ব সমানে সমানে হয়। এর 1 বছর পর যুধিষ্ঠিরকে যুবরাজ করলেন ধৃতরাষ্ট্র। হিংসে ক্রোধে অন্ধ হয়ে গেলেন দুর্যোধন। মামা শকুনির সাথে পরামর্শ করে ধৃতরাষ্ট্রকে রাজি করালেন যে পাণ্ডবদের কুন্তিসহ কিছুদিনের জন্য বারানবতে যেতে বলবেন ধৃতরাষ্ট্র। তার কারণ সেখানেই তো তিনি নির্মাণ করবেন যতুগৃহ। ছেলেবেলায় ভীমকে হত্যার চেষ্টার পর কৌরবদের ষড়যন্ত্র ও পাপের
এটাই শুরু। আর তারপরেই শুরু হবে কৌরব ও পাণ্ডবদের প্রতিদ্বন্দ্বিতার পরের অধ্যায়। সেই গল্প আমরা শুনব পরের পর্বে। যদি এই পর্বগুলি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের ভক্তিকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।